সিলেট সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি, খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ। 13% সুদেও বাড়ছে না ব্যাংক আমানত, ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দোষারোপ। ট্রাম্পের পক্ষে আদালতের রায়কে বিপজ্জনক নজির বললেন বাইডেন, গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: সামুদ্রিক জলাশয়ে সাদা ও সবুজ ঝিনুকের সাথে শৈবাল চাষ, সুনীল অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা। টানা ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনায় খাগড়াছড়ি সাজিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজিকে 8 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এদিকে সিলেট সহ উত্তরাঞ্চলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মহিমা পলি। টানা বর্ষণে আলুটিলা সড়কে পাহাড় ধস ও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। ঢাকা চট্টগ্রামের যোগাযোগ সাময়িক বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির চেঙ্গি মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গতকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে অবস্থানরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। বন্যার কারণে আমাদের দেখেন বতুলা এলাকায় আমরা অফিসেও যাইতে পারতেছি না, কাজেও যাইতে পারতেছি না, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারতেছে না। বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের টিচাররা আমাদের স্কুলে পানি বেড়ে গেছে, রাস্তায়ও অনেক পানি বেড়েছে, সেজন্য আমাদেরকে টিচাররা আজকে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত ও বাঘাইহাট সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অন্তত 8 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গেল কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটি জেলায় বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেনি। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। এছাড়া বন্যা কবলিত থাকায় ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এলাকায় পানি বাড়ছে। প্রশাসনের তথ্য মতে সিলেটে প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী। গত রাত থেকে যে ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, খুব বেশি দেখা যায় পানি বাড়তেছে। কানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী মানুষ যারা তারা আতঙ্কে রয়েছেন। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদী সহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বেলকা, হরিপুর, লখিয়ারপাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামার, পোড়ারচর সহ 15টি চরে পানি উঠেছে। টানা বৃষ্টিতে কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। পানি এসে গরু বছর কোথায় আই এই আবদা থাকছি, খাবার নাই। মহিমা পলি, 21 টেলিভিশন। এদিকে আগামী 4 থেকে 5 দিন ভারী অথবা অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে তারা। গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টিপাতের প্রবণতাটা দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি বিস্তৃত, বৃষ্টির প্রবণতাটা বেশি। এবং গত 24 ঘন্টার কথা যদি গত 24 ঘন্টায় কিন্তু আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিন্তু অনেক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও হয়েছে, তবে এই অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি হয়েছে। এবং গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে 294 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া নেত্রকোনাতে 215 মিলিমিটার, ফেনীতে 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
সুদের হার বাজার ভিত্তিক করার পর মেয়াদি আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক। তবুও তেমন বাড়ছে না আমানত। এজন্য ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দায়ী করছেন ব্যাংকার অর্থনীতিবিদরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। গত 9 মে ব্যাংকের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি বাতিল করা হয়। সুদহার ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। ফলে ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার নির্ধারণে সুযোগ ফিরে পায়। আর প্রতিযোগিতামূলক পদ্ধতি চালু হয় ব্যাংকের আমানতের সুদের হার এখন 10 থেকে 13% পর্যন্ত উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে 0.38%। মে মাসে ব্যাংক ব্যবস্থায় আমানত কত এসেছে তার এখনও হিসেব প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। এদিকে সুদহার বাজার ভিত্তিক করার প্রায় 2 মাস হতে চলেছে। এ সময় সুদের হার বাড়লেও ব্যাংকে আমানত প্রত্যাশা অনুযায়ী বেড়েছে এমন দাবি করতে পারছেন না ব্যাংকগুলোও। লিকুইডিটি স্ট্রেস আছে, আপনারা দেখছেন যে কারেন্সি আউটসাইড মার্কেট ব্যাংক কিন্তু বাড়তেছে, যেটা মানে মনে করা হচ্ছিল যে যেহেতু ইন্টারেস্টের বাড়বে সেই হিসাবে মার্কেটে টাকাটা আসবে, কিন্তু ওইভাবে কিন্তু আসে নাই। সো দিস ইজ সামথিং যেটা হচ্ছে একটু আমি বলবো একটু স্ক্যারি, যে কারেন্সি আউটসাইড মার্কেট বাড়ছে, ব্যাংক বাড়ছে। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ইনফ্লেশনারি প্রেশার পড়ছে এবং সেই কারণে কিন্তু আপনার যেমন ধরেন মানুষের সেভিংস ভাঙে খাচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে যে একটা মানুষের একটা বিভিন্ন ধরনের ব্যাংক নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে, মানুষের একটু ভয়ও কিছু কিছু কাজ করছে। অর্থনীতিবিদরা বলছেন, সুদহার বৃদ্ধির ফলে আমানতে বড় উল্লম্ফন হওয়ার কথা থাকলেও কেন হয়নি তা খতিয়ে দেখা উচিত। আসলে ডিপোজিট যেভাবে মানে বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়েনি, বরঞ্চ ঋণ এবং ডিপোজিটের যে রেশিওটা, এটা একটা আমি মনে করি যেটা অ্যালার্মিংয়ের দিকে চলে গেছে, যেটা 92 বা 93, এটা গবেষণার বিষয় যে আসলে সুদের হার বাড়ালে আমানতের উপর যেহেতু সেটা প্রভাব পড়ার কথা, সেটা কিন্তু হয়নি। সরকারি বন্ডগুলো এখন উচ্চ হারে সুদ দেওয়ায় অনেকেই ওই দিকে আমানত নিয়ে যাচ্ছেন বলে ধারণা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রেসিডেন্ট পদে থেকে সংবিধানের আওতায় নেওয়া কোনো পদক্ষেপের জন্য অভিযুক্ত হচ্ছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্যক্তিগত কাজের জন্য অভিযুক্ত হতে পারেন। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে চলছে আলোচনার ঝড়। ক্ষোভ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্টের এর রায়ের ফলে নভেম্বরে নির্বাচনের আগে ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে বারবারই ঘুরে ফিরে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড়। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে মার্কিন ইতিহাসেও নাম রেখে যাচ্ছেন এই ধনকুবের নেতা। এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট হিসেবে তার বিরুদ্ধে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের বেঞ্চে দেওয়া রায়ে প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কিছু করে থাকলে তাতে অভিযুক্ত হবেন না ট্রাম্প। বিচার হবে কেবলমাত্র ব্যক্তিগত অপরাধে। এ রায়ের ফলে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা 3 মামলার মধ্যে কোন কোন মামলা ও অভিযোগ বহাল থাকবে তা আবার নির্ধারণ করতে হবে নিম্ন আদালতকে, যা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মোট 4টি মামলার মধ্যে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। 11 জুলাই এ মামলার সাজা ঘোষণার তারিখ থাকলেও এরই মধ্যে উচ্চ আদালতে আপিল করেছেন ট্রাম্পের আইনজীবী। বাকি 3 মামলা হলো রাষ্ট্রের স্পর্শকাতর নথিপত্র গোপনে রাখা ও সরকারি কার্যক্রমে বাধা দেয়া, নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র ও ক্যাপিটল হিলে দাঙ্গায় সমর্থন দেয়া। নতুন রায়ের ফলে এসব মামলার অধিকাংশ অভিযোগই প্রেসিডেন্টের দাপ্তরিক কাজের মধ্যে পড়ে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নভেম্বরের নির্বাচনের আগে এসব মামলার মধ্যে কোনোটার শুনানি বা রায়ের মুখোমুখি হবেন কিনা ট্রাম্প। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে নির্বাচনের আগে কোনো মামলায় বিচারের মুখোমুখি হতে হবে না ট্রাম্পকে। তবে আবার কেউ কেউ বলছেন, নিম্ন আদালত চাইলে কয়েক সপ্তাহের মধ্যে বিচার শুরু করতে পারে। সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে উত্তপ্ত মার্কিন রাজনৈতিক মহল। ট্রাম্প ও রিপাবলিকানরা একে বড় জয় বলছেন, তবে ক্ষুব্ধ ও হতাশ ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন একে বিপজ্জনক নজির আখ্যা দিয়েছেন। Because the power of the office will no longer be constrained by the law,
even including the Supreme Court of the United States. আইনজীবী সহ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন এ রায়ের ফলে একজন প্রেসিডেন্ট তার সরকারি ক্ষমতা ব্যবহার করে আইন ভঙ্গ করার সুযোগ পাবে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রনায়কই নয়, ডোনাল্ড ট্রাম্পের আইনি ভাগ্য নির্ধারিত হবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন যা থাকছে। দ্বিতীয় দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, হতাশ সাধারণ শিক্ষার্থীরা। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। এবার জানাবো বাণিজ্য সংবাদ। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন সহ সর্বাত্মক কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বেলা 12টা থেকে কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এছাড়া রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা। পাশাপাশি অনলাইন সান্ধ্যকালীন ক্লাস ও সকল পরীক্ষা বর্জন করার ঘোষণাও দেয়া হয়। এদিকে শিক্ষকদের এমন আন্দোলনে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। সামুদ্রিক জলাশয়ে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ হচ্ছে কক্সবাজারে। বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি, প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে খুরুশকুলের রাস্তার পাড়া ও মহেশখালীর বাঁকখালী নদীর চ্যানেলে নোনা জলাশয়ে এসব চাষ করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারে সফলতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। এ নদীতে নামমাত্র প্রযুক্তি ব্যবহার করে সাদা বড় ঝিনুক, ওয়েস্টার, সবুজ ঝিনুক, গ্রিন মাসেল ও সামুদ্রিক শৈবাল সিউইড চাষ হচ্ছে উপকূলীয় অগভীর জলাশয়ে। এতে করে কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের দরিদ্র লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। একইভাবে গ্রিন মাসেল চাষে আধুনিক প্রযুক্তিসমূহ অনুসরণ করে রপ্তানিতে নতুন পণ্য যোগ করতে পারবে বাংলাদেশ। 2022 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং IDF গ্রিন মাসেল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে। এর আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়। ফলে নতুন কর্মসংস্থান হয়েছে, বেড়েছে আয়। চাষিরা বলছেন IDF থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাম, বাঁশ, রশি ইত্যাদি দিয়ে ভেলা তৈরি করে গ্রিন মাসেল ও ওয়েস্টার চাষ এবং শৈবাল উৎপাদন করছেন। উৎপাদিত এসব পণ্য বিক্রি করে সচ্ছলতা এনেছেন 1.5 শতাধিক পরিবার। প্রতি মৌসুমে 70 থেকে 80 হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। সেমটের মধ্যে গিয়া লাগাই, রশি লাগাই, জুলাই দিতে হয় 4 পিস গড়ি 5 পিস গড়ি। তো ওগুলা এমনি ন্যাচারালি ধরে যাবে, ধরে গিয়ে আস্তে আস্তে বড় হবে। তখন এগুলো 7 থেকে 8 মাসে এগুলো মানে বড় হবে। কক্সবাজার প্যারিস মার্কেট, লামা, তারপর সুপুলন্ডি, রাখাইন উপপ্রজাতি তাদের বিক্রি করা হয়। IDF বলছে উপকূলীয় এলাকার নারী ও যুবকদের স্বাবলম্বী করে তুলতে সবুজ ঝিনুক, সিউইড, ওয়েস্টার চাষের ওপর প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি ও বাজারজাতের সহায়তা দেয়া হচ্ছে। গ্রিন মাসেল, ওয়েস্টার ও সিউইড চাষটা করি। আর গ্রিন এখানে সিজনালি সিউইডটা হয় আপনার 6 মাস, যখন শীতকাল সিজন থাকে। শীতকালের পরে আমরা যে গ্রিন মাসেল যেটা আছে আমরা 12 মাসে এটা উৎপাদন করা যায়। ওয়েস্টারও 12 মাসে উৎপাদন করা যায়। এখানে প্রায় 150 মানুষ এই যে টেকনোলজির 3টার সাথে জড়িত। সাগরের নোনা জলকে ঘিরে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ সুনীল অর্থনীতিতে অবদান রাখবে বলেও মনে করছেন তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এই পর্যায়ে জানাবো বাণিজ্য সংবাদ।
স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় বছরের মতো হতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। এরই পরিপ্রেক্ষিতে দেশের 8টি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেক হোল্ডারদের নিয়ে হয়ে গেল স্টার্টআপ ফাউন্ডার্স মিট। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাঙ্করলেস বাংলাদেশ এর ফাউন্ডিং পার্টনার অ্যান্ড সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের অন্যতম পার্টনার মুস্তাফিজুর খান। ইকোসিস্টেম বিল্ডার এর প্রতিনিধি ছিলেন লাইট ক্যাসল পার্টনার্স এর সিইও বিজন ইসলাম এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাত কাউসার। বাংলাদেশ স্টার্টআপ সামিট হবে 27 এবং 28 জুলাই। আর এই সাথেই শেষ করছে দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সিলেট সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি, খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ। 13% সুদেও বাড়ছে না ব্যাংক আমানত, ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দোষারোপ। ট্রাম্পের পক্ষে আদালতের রায়কে বিপজ্জনক নজির বললেন বাইডেন, গণতন্ত্রের জন্য হুমকি মন্তব্য বিশ্লেষকদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।